নিউরো সায়েন্স সেন্টারে গিয়েছিলাম এবং নিটোরে গিয়েছিলাম। যে দৃশ্য দেখেছি তা অকল্পনীয়, আপনারা অনেকেই দেখেছেন। আমার সাথে নিউরোসার্জন ডক্টর দিন মোহাম্মদ ছিলেন। বেশিরভাগ রোগী অলমোস্ট হাফ ডেড, কারো মাথা দিয়ে গুলি বেরিয়ে গেছে, গলা দিয়ে গুলি বেরিয়ে গেছে। এটা অত্যন্ত মর্মান্তিক দৃশ্য। এবং উনি আমাকে বললেন প্রায় 90 জনের বেশি আসছিল, তার মধ্যে 29 জন মারা গেছে এখন বাকি। আর অর্থোপেডিক্স এসেছে 900 লোক আসছে, এখন 120 জনের মতো আছে। আমি নিজেও কল্পনা করতে এমনভাবে লোকজন আঘাতপ্রাপ্ত হয়, অদ্ভুত সে দৃশ্য। এবং আমরা তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আমরা প্রধান উপদেষ্টার নেতৃত্বে তাদের চিকিৎসা এবং অন্য যা করা দরকার আমরা এটা প্রতিশ্রুতিবদ্ধ। কারণ আজকে আসা যা বিজনেস যারা আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন, প্রথমত আমরা একটা কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন। এবং এটা আমি বলি লিগেসি প্রবলেম। 15-16 বছরে যে পুঞ্জীভূত যে সমস্যাগুলি সৃষ্টি হয়েছে, এটা সারাতে সময় লাগবে। তবে আমরা আজীবন ইসে করবে না, কথা ইন দ্য লং রান উই আর অল ডেড। আমরা দীর্ঘ সময় ইসে করবো না। ডেফিনেটলি আমাদের স্বল্প সময়ের মধ্যে আমরা বেসিক কতগুলো জিনিস আমরা করব। অর্থনীতির সাথে আর আমি আরেকটা পোর্টফোলিও বাণিজ্য আবার টেকনোলজি আছে, এটাকে তো প্রয়োজন। অর্থনীতি যে অবস্থা ছিল আছে, তাই আমি সাধারণত বলি একটা গাড়ি থেমে গিয়েছে, স্লো হয়ে গেছিল। একবার থেমে গেলে তো স্টার্ট করা ডিফিকাল্ট। আমরা ওটাকে আরো তাড়াতাড়ি দ্রুত সামনে দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সেখানে অর্থনীতির যে অবস্থা, তার মধ্যে কিন্তু মোটামুটি কনফিডেন্স ফিরে এসছে লোকজনের দেশে। আশা করি আপনাদের কনফিডেন্স আসছে বেশি। সবচেয়ে বড় কিন্তু আস্থাটা ফিরে আনা। ব্যাংকিং সেক্টরের জন্য আপনারা বলছেন আস্থা, সেটা বাংলাদেশ ব্যাংক এবং আমরা সবাই মিলে চেষ্টা করছি এটাকে আস্থাতে ফিরিয়ে আনা। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ব্যাংকে ইতিমধ্যে কতগুলো এসে নিয়েছে। এবং আমার দিক থেকে প্রথম কদিন পরে আমি কারো টাকা সাদা করার জিনিসটা বলে হবে না, চলবে না, তাই না? রাজস্ব বোর্ডকে বললাম যেমনি পারো আমরা এসে, অর্থাৎ যে জিনিসগুলো নীতি বিরুদ্ধ ছিল যারা করেছেন আগে সরকার, এগুলো আমরা চেষ্টা করছি। সংস্কারের ব্যাপারে বিশদ কিছু বলার প্রয়োজন নেই। এখন ব্যাংকিং সেক্টরের সংস্কার, পুঁজিবাজার অনেকটা নেগলেক্টেড, কিন্তু আমি বলবো অনেক কথাবার্তা হয়েছে পুঁজিবাজার নিয়ে। আমাদের দেশে একটা প্রবলেম হলো কি, সবাই ব্যাংক থেকে টাকা নেবে। পৃথিবীর কোনো দেশে একটা ব্যাংক নির্ভর কিন্তু ফাইন্যান্সিং বা ইন্ডাস্ট্রি হয় না। যেটা হবে পুঁজিবাজার, ইকুইটি, আপনার নিজস্ব স্টেক থাকবে। ব্যাংক থেকে টাকা না নিলে আমাদের প্রধান উপদেষ্টা, আমি প্রায় বলি যারা ছোট ঋণ না তারা চিন্তা থাকবে শোধ করবে, আর বড় ঋণ যারা না ব্যাংকারে চিন্তা থাকে কিভাবে ওরা তাদেরকে ধরবো। মানে এই জিনিস অত্যন্ত দুঃখজনক। তাদের পেছনে ব্যাংকাররা জানে না, তাদের পেছনে করে। আর যারা মাইক্রোক্রেডিট দেয় তারা কীভাবে শোধ দেবো, যতটুকু সম্ভব শোধ দেবে। এই যে নীতি যেগুলো হয়েছে, আমরা চেষ্টা করছি পুঁজিবারের দিকে আমরা দৃষ্টি দিচ্ছি। আরও যে রাজস্ব বোর্ড, আপনাদের ব্যবসায়ীদের অনেক ইস্যু আছে রাজস্ব বোর্ডে, সেটা আমরা অলরেডি একটা গ্রুপ হয়েছে, আমরা তারা করবো। আপনার কাস্টমস আছে, ট্যারিফের ব্যাপার আছে, ডিটেল আবার আপনারা অনেক এআইটি নিয়ে ফাইনাল সেটেলমেন্ট কেন হয় না, অনেক ব্যাপার আছে এগুলো। তাহলে আমরা চেষ্টা করবো যতটুকু সম্ভব সুরাহা করতে। অর্থাৎ সংস্কারের দিকটা ছাড়াও ফাইন্যান্সিং ইস্যু আছে, আপনার অর্থ পান কেনা, এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের মূল লক্ষ্য হলো ব্যবসা বাণিজ্য এবং সাথে সাথে কর্মসংস্থান একটা ব্যাপার। ব্যবসা বাণিজ্য শুধু হবে কিন্তু কর্মসংস্থান হবে না, ভ্যালু এডিশন হতে থাকবে। কিন্তু আপনার আমি তো সামষ্টিক নিয়ে খুব খুব এসে অনুভব করতাম, রিজার্ভ বেড়ে গেছে, মূল্যস্ফীতি কম, এসে বেড়ে, কিন্তু আসল টেস্ট অফ আওয়ার ইকোনমি কি, সেগুলো মানুষের কতটা স্বস্তি, মানুষের জীবিকার কতটা সাশ্রয় হয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, এবং যেটা আমরা সাধারণত বলি যে আমি সাধারণত সমতা ভিত্তিক, মানে সমতা ভিত্তিক ইকুইটি না, ইকুয়ালিটি, মানে একটা মোটা লম্বা মানুষকে কেটে মাথাটা কেটে দিয়ে তাকে আমার মতো হাইট করবে না, মোটা মানুষকে চাপ দিয়ে উপরে দিকে উঠে দিল, এটা যে সবাই মোটামুটি তাদের হিসাব মতো সুযোগ মতো পাবে। আর আরেকটা জিনিস হলো আপনার ব্যবসায় অনেক বাধা, অনেক কিছু সম্মুখীন হওয়ার, কিছুটা আর্টিফিশিয়াল, কিছু রেগুলেটরি বাধা আছে। সেটা আমরা চেষ্টা করছি যে
যত সম্ভব বাধাগুলি সরিয়ে দেওয়া, মানে যেটা আমরা সাধারণত বলি যে আপনাদের পথের বাধাগুলি সরিয়ে দেওয়া কিছুটা। আর মাহিদুর মোহাম্মদ অলরেডি বললেন লেবার প্রোডাক্টিভিটি, কম্পিটিটিভনেস, এগুলি দরকার আছে। আর আপনার আর কতগুলো ব্যাপার হলো যে উদ্যোক্তা, আমরা জানি বেশ বড় বড় যারা উদ্যোক্তা আছে অনেক বছর ধরে সংগ্রাম করে এসে, কিন্তু কিছু কিছু উদ্যোক্তা আছে, আমি একটা মাঝে টক শোতে যেতাম, একজন সরকারি দলের লোক চলেন, বললেন যে আপনি কি সারাদিন সাহেব বলছেন উন্নতি হয় না, গ্রামের লোকজন এখন স্যান্ডেল পরে। তারপর আরেকজন, আমি বলবো না, ওপেনলি বলে যে সারাদিন সাহেব বলেছে গ্রামে উন্নতি হয়, গ্রামে এখন জিম আছে, গ্রামে এখন বিউটি পার্লার আছে। আমি তো হাঁ হয়ে গেলাম, বিউটি পার্লার, জিম, এগুলি উন্নয়নের লক্ষ্য। হ্যাঁ, দেখেন আপেল খায়, আঙ্গুরও তো খায় গ্রামের লোকজন, কিন্তু বেসিক জিনিসগুলো আপনারা জানেন কোন উপদেষ্টা বলেছে একদম ওপেনলি হোটেলে, এই সারাদিন সাহেব বললেই হয় না। মানে অদ্ভুত হয়ে গেছে এরকম যুক্তি। আপনার উন্নয়নের ফলটা যদি এটা না পায়, আমি ওই টক শোতে বললাম যে আপনি স্যান্ডেল পরে দেখছেন, আপনার বন্ধু তো একটা গাড়ি ছিল, অনেকে রিক্সা দিয়ে চলতো, 10 বছর পর আমি দেখেছি যে অনেক দামি গাড়ি চালায়। এটা কি নিশ্চয়ই উইনফল গেইন অর আনআর্নড ইনকাম। নিশ্চয়ই লেভেল প্লেইং ফিল্ডে সেই কাজটা এত টাকা করতে পারে না, তাই না? নিশ্চয়ই কম্পিটিশন যারা আসছে তারা আমরা জানি, কিন্তু যারা এমনি টাকা পয়সা পায় অতি দ্রুত, তাদের সন্তান সন্তান আমি দেখেছি। আমি মাঝে মাঝে এক্সাম্পল দিই, কি 1.5 লক্ষ 2 লক্ষ টাকার একটা টেলিফোন নেওয়ার পরে আমি ধীরে ধীরে দেখি যে আমি 20,000 টাকা একটা স্যামসাং কিনতে হয়, হিমশিম খাই। এমন ইনফ্যাক্ট এখানে অনেক সরকারি কর্মকর্তা ছিল। অতএব এইরকম সুযোগ, মানে আমরা মনে করি সব সুযোগ আমরা বন্ধ করতে পারবো। লেভেল প্লেইং ফিল্ড হবে, লোকজন কাজ করবে, কিন্তু আমরা বলছি না প্রফিট করবেন না, বা আপনারা বলছেন একেবারে কস্ট অফ প্রোডাকশন নিচে আপনার জিনিস বিক্রি করবেন, কিন্তু অ্যাবনর্মাল প্রফিট করবেন এইটা তো হতে দেওয়া যায় না। তারপরে যাই হোক, আমি চাই মূল্যস্ফীতি নিয়ে আমি তো ভীষণ, এটা নিয়ে আমার বেশিরভাগ সময় কাটে। কয়েকদিন আগে দেখলাম হঠাৎ করে ডিমের দাম বেড়ে গেল, আমাকে কমার্স থেকে বলছে স্যার কাপ্তান বাজারের লোকজনের ঝামেলা করতেছে। আর কাপ্তান বাজার কি জানি, কারণ বাজার। আমি পরের দিন ডাকলাম, কত রকম কথা, ফিডের দাম বেড়ে গেছে, এই বেড়ে গেছে, মানে কত এক্সকিউজ। কিছুটা যুক্তিসঙ্গত, কিন্তু আমি মনে করি না এগুলো সব একেবারে। আমরা ডিম তো আমাদের এক্সেস কিছুটা ইন্ডিয়ার থেকে আসে, আর বাকিগুলো তো মোটামুটি কিছুটা শর্টেজ আছে। এইভাবে বেড়ে যাওয়া, 10 টাকার বেগুন বগুড়াতে আমি 100 টাকা দিয়ে কেন খাবো? কারণ বাজারে ট্রাক আসে, একবার হাত বদল হয়, হাত বদল টাকা পয়সা দেয় না, প্রিজামটিভ পেমেন্ট। আবার ওই ছোটো ছোটো হিসেবে 4 বার না 7 বার হাত বদল হয়। বিকালবেলা বলছি এই জায়গাটা আমি কিনলাম 5,000 টাকা, ওই জায়গাটা মাঝরাতে বলে এই জায়গাটা আমি কিনলাম 5,000 টাকা। তা বেগুনের দাম আবার ঈশ্বর তো বাড়তে থাকবে। 10 টাকার বেগুন যে দিতে দোকানদার, সে 40 টাকা দেখে না আপনাকে 60 টাকা বিক্রি করবে। এইগুলিকে মিডলম্যানরা করছে, এটা দিন দিন হচ্ছে। এখানে ক্ষমতাশালী যোগসূত্র আছে। যাই হোক, আমি বলি প্র্যাকটিক্যাল যেগুলো নিয়ে আমরা এখন উই আর গ্র্যাপলিং উইথ, স্ট্রাগলিং উইথ, এগুলো খুব বেশি আমাদের এখন ইস্যু করে। আরেকটা জিনিস আমি দৃষ্টি আকর্ষণ করি, আমরা ট্রেড বডি একটু দয়া করে আপনি আরেকটু রিপ্রেজেন্টেটিভ হন। আমি তো অনেক গ্রামেগঞ্জে ঘুরেছি, রাজশাহীতে একবার গেলাম, এই প্রবলেম, আপনি তো একটা চেম্বার না, আমার কথা কে শুনে ঢাকাতে? দিস ইজ ট্রু। বা পঞ্চগড়ে একটা ট্রেড বডি, তার কথা কি আপনারা শোনেন বা শুনে কি বলেন? যখন অর্থ মন্ত্রণালয়ে আসবেন তখন আপনাদের বেশিরভাগ কথা বলবেন। আর আমি সুপার বলি, তারপরে আমার সাথে মিটিং করতে আমাকে একটা তুমি বসো, উনি দুনিয়ার লোকজন আসছে, তারপরে কি বলছে, কোথায় কি জানি এনজিওর একটা বলছে, আপনার এই শিল্প বলছে, আমাকে বলছে চাটা খাওয়াই দাও। আর বড় বড় যারা ট্রেড বডি আছে, আচ্ছা আপনারা লিখিত একটা দেন দেখি, তখন আমি বুঝি লিখিত দেন দেখি, বা আপনার কথাবার্তা ওনার খুব রেখেছে, মনে রেখেছে না, উনি বলছে এদেরকে তো অ্যাভয়েড করা যাবে না। তো এইরকম যদি আপনার অন্যদের বডিতে কথা বলেন, আর ট্রেড বডি নিয়ে অনেক রকম ব্যাপার সাথে, প্লিজ বি রিপ্রেজেন্টেটিভ, স্বচ্ছতা আনেন, জবাবদিহিতা আনেন, আর মানুষের উপকারের জন্য কাজ। আর ব্যবসার মেইন জিনিস হলো
মানুষের উপকারের জন্য, তাই না? প্রফিট করবেন ডেফিনেটলি, এটা এটা আমি ইচ্ছা করি, অনুরোধ করি। আর সাথে সাথে আপনারা একটু সিএসআর করেন। সিএসআর মানে কি হাসপাতাল দিয়ে বিরাট সাইনবোর্ড দিলেন না। আমি তো সিএসআর ডেফিনেশন দিয়েছিলাম, গরিব লোকের লোন দেবেন, মহিলাদের বেশি লোন দেবেন, প্রত্যেককে লোন দেবেন, দিস আর সিএসআর। সিএসআর বলতে আমরা কি বুঝি? আমাকে ডাকেন বিরাট সোনারগাঁয়ে হোটেলে বিরাট করে স্কলারশিপ দিলাম, বড় বড় এসে আনলাম, ওগুলো পার্ট। সিএসআর মানে আপনার ঋণ দান, ব্যবসা বাণিজ্য, মানুষ, সাধারণ মানুষের জন্য অরিয়েন্টেড হবে, আপনারা প্রফিট করবেন। এই জিনিসটা কিন্তু আমি মনে করি এটা দৃষ্টি আকর্ষণ করছি। আর সবশেষে আপনারা কি গ্র্যাজুয়েশনের কথা বললেন, গ্র্যাজুয়েশনের কথা 2026 অনেক কিছু আপনারা লস করবেন, ট্রিপসের নিয়ে ফেস করবেন, তাই না? আরও অন্য সেটা একটা জিনিস হলো আপনাদের যেটা রোহাজের মধ্যে কম্পিটিটিভ হতে হবে, প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, তখনই তো আপনার ডিসেন্ট ওয়ার্ক, ভালো ওয়েজ দিতে পারবেন, তাই না? আপনার প্রোডাক্টিভিটি যদি না বাড়ে, সাথে অফকোর্স রেগুলেটরি আপনার কিছু সাপোর্ট আপনাদেরকে আমরা দিতে চেষ্টা করব। তবে ট্রিপসের ব্যাপারে আমরা এখন সিদ্ধান্ত নিইনি 2026 পর্যন্ত, কারণ ট্রিপসে কতগুলি শর্ত আছে, পিলার আছে কতগুলো আপনারা জানেন, সবাই তো অনেকেই জানেন কী কী করতে হবে, ইনক্লুডিং পোর্টে তাড়াতাড়ি পোর্টের খালাস করতে হবে, ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপার আছে, এগুলি করলে আমরা 26-এ আমরা এসে করবো। সেটা নিয়ে আমি ডোনারদের সাথে কথা হয়, ওরা বলছে তোমরা দেখো কবে করবে, কী কী সহায়তা লাগে আমরা দেবো। একটা জিনিস মনে রাখি, বাইরের থেকে যত ডোনার আসে প্রত্যেকে কিন্তু ভেরি পজিটিভ অ্যাটিটিউড, ওদের আস্থাটা আমরা এসিওর করি, এবং সবাই কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্যে সহায়তা করতে চাচ্ছে, আর অন্যান্য প্রজেক্টের। আমি জিএসপি নিয়ে কয়েকজনের সাথে কথা বলেছি, আপনাদের জিএসপি নিয়ে কথা বলবো, বলে দেখো জিএসপি আছে, কিছু কিছু শর্ত আছে, আর কিছু কিছু আমাদের জাজমেন্ট আছে, এটা আমি বিশদ বলতে চাই না। ওরা বলে আমাদেরকে যে কিছু জাজমেন্ট আছে, এটা আমার মাথায় আছে, কেন জিএসপি আমরা বন্ধ করলাম। আমি অলরেডি রিকোয়েস্টেড, ওদের কিছু কন্ডিশন আছে, দেখা যাক। জিএসপি শুধু জিএসপির ব্যাপারে না, আমি যে কোনো এক্সপোর্টের ব্যাপারে, এই জাপানিজ ওরা বলে আমরা আম কিনতে চাই তোমাদের কাছ থেকে, আমি তো আম যাচ্ছে না, বলে না আরও কী কী প্রোডাক্ট বললো, যে জুট প্রোডাক্ট, ওরা তার মানে এক্সপোর্টটা ডাইভার্সিফাই করবেন। তার 700 থেকে 800 এক্সপোর্ট যায়, সবাই সিগনিফিক্যান্ট না, কত লাগে ভালো লিডিং মিস্টেক, এগুলির সাথে যারা ছোটো ছোটো আছে তাদেরকেও আমরা চেষ্টা করবো। সার্বিকভাবে ব্যবসা বাণিজ্যের দরকার আছে, এক্সপোর্টের দরকার আছে, কিন্তু আমরা সবাই জানি এক্সপোর্টের আমরা $50 বিলিয়ন বোধ হয় আমরা এক্সপোর্ট বিজিএম, তাই না, প্রজেক্ট করেছি। 50টা আমি কয়েকদিন আগে ভিয়েতনামের কত এক্সপোর্ট, $365 বিলিয়ন। ভিয়েতনামে আমি 5 বার গেছি। একটা স্টোরি বলে শেষ করে, আমার বন্ধু ওখানে গেছে, হোটেলে থাকতো, সকালবেলা একজনের সাথে দেখা যাবে, তুমি এখানে আসছো, বাংলাদেশে বিউটিফুল কান্ট্রি, সুন্দরবন ইজ দেয়ার, কত বিউটিফুল দেশ, ইনভেস্টমেন্ট। সে বলে বাংলাদেশে আমি 6 মাস ছিলাম, করি নাই এক্সপোর্ট, পারি নাই, কারণ এভরি টেবল ওয়ান্টস মানি, এভরি চেয়ার ওয়ান্টস মানি, এভরি ডোর ওয়ান্টস মানি। এটা আপনারা বুঝতে পারেন, কে চেয়ারও খায়, টেবিলও খায়, দরজার সাথে ঢোকার সময়ও খায়। ফ্র্যাঙ্ক কনফেশন, আমরা ওই রকম সুযোগ সুবিধা থেকে আমরা বেরিয়ে আসবো, এবং আমাদের সবাইকে, আর সর্বশেষে আপনাদের সহযোগিতা দরকার। আমরা টিমের মতো আমরা আছি, উপদেষ্টা মন্ডলীর প্রতি আমাদের কর্ম, কিন্তু আপনারা যদি সহযোগিতা না করেন ইট উইল বি ইম্পসিবল। একটু আপনাদের সহযোগিতা প্রভাবকে আপনার কিছু থাকে আমাদের বলবেন, আমাদের কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সেগুলি পয়েন্ট আউট করেন। আমরা এই যে ভুল ত্রুটি আগের মতো না, সব করে ফেলেছি, সব দেখে ফেলেছি। আমি ব্যাংক বহু কথা বলি, গভর্নর বলতে সব করে ফেলেছি, সব দেখে ফেলেছি। আরে আমি 10টার মধ্যে 2টা তো অ্যাটলিস্ট ঠিক কথা বলি, বলি না, আমি সারাদিন সব বলে, এগুলি বায়াস অন্য দুঃখজনক ব্যাপার। প্রোঅ্যাক্টিভ না হয় রিঅ্যাক্টিভ। আশা করি আপনারা সবাই প্রোঅ্যাক্টিভ করেন মানুষের কল্যাণের জন্য। আর আইসিসি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, আমাদেরকে একটু এখানে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই শুভকামনা করছি, ধন্যবাদ।